যুগান্তর মানে আমাদের আলপনার হাজব্যান্ড একটা কমিউনিটি দিয়েছে, সেই কমিউনিটিতে বলল যে রবিবার দিন ভোরবেলায় আলপনা আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং সে ছিল তার জান পাখি, সে ছিল তার প্রাণ পাখি। অবশ্যই 12 বছরের সম্পর্ক, প্রতিটি মুহূর্তে ভুগা ভুগা ভুগা, ভুগাকে বলবো ভুগা করবে, ভুগা আসবে, ভুগার বন্ধুরা ডাকলো এই ভুগা বলো, ভুগা, শুধু ভুগা। আর এত মানে চপল টাইপের মেয়ে, মানে কথাবার্তা যখন বলছে অসুস্থ তার মধ্যে করছিল, কি মিষ্টি। 8 দিন আগেও রথের আগের দিন দেখলাম কত মিষ্টি করে কথাগুলি বলছিল, সে আজকে নেই। যুগান্তর বলছে যে ভীষণ খারাপ লাগছে, কি লাগছে, আমাদের উপর থেকে যাচ্ছে। তুমি তো তোমার নিজের কাছের মানুষটাকে হারিয়েছো, নিজের প্রাণের মানুষটাকে হারিয়েছো, তোমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছো, তোমার জীবন সঙ্গীকে হারিয়েছো, তুমি তোমার চিরসঙ্গীকে হারিয়েছো, তুমি তোমার বান্ধবীকে হারিয়েছো, তুমি তোমার প্রেমিকাকে হারিয়েছো, তুমি তোমার জীবনের পাথেয়কে হারিয়েছো। আমরা দূরের ভিউয়ার্স, হয়তো আমি তোমাকে জীবনে কমেন্টও করিনি বা প্রথম দিকে হয়তো করতাম, হ্যাঁ, তাও আমরা ভুলতে পারছি না অ্যাক্টিংগুলি, ভুলতে পারছি না তোমার শাশুড়ি মা যে মানে রুবিদি যেভাবে লাভ দিয়ে পড়ে সেগুলি ভুলতে পারছি না। এগুলি ভোলা যায় না। একটা নিষ্পাপ একটা বাচ্চা মেয়ে এবং শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও তোমরা কতটা অমায়িক ছিলে। সবচেয়ে বড় কথা, লাইভের মধ্যে যে লাইনটা বলেছে সভ্যতা বজায় আছে, তো আমার এই লাইনটা বুকটা এখানে ছুঁয়ে গেছে। এই কথাটা ঠিকই তো, ঘরের ভেতরে সাপ ঢোকে, বৃষ্টি পড়লে জল পড়তো, তারপরেও কিন্তু শ্রীকৃষ্ণকে ডাকতে কোনোদিনও ভুল করেনি। সারাদিন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ, তুলসীর মালা, তারপর নিরামিষ খাওয়া, সব কিছু। হ্যাঁ, তাই শ্রীকৃষ্ণ হয়তো ভালো মানুষদেরকে বেশি দিন পৃথিবীতে রাখেন না, ওনার ভক্তদেরকে নিজের চরণে স্থান দেয়। তাই ভালো মানুষরা বলে পৃথিবীতে থাকলে নাকি কষ্ট হয়। আমরাই তো বলি মানুষ পৃথিবীতে আসলে পরে কষ্ট হয়, এর থেকে ওপরে থাকলে অনেক শান্তিতে থাকতে পারবে। তাই হয়তো তাকে সমস্ত কষ্ট দিয়ে থেকে মুক্ত দিয়ে গেল। যে চলে যায় সে মুক্তি পায়, আমরা কিন্তু বলি মুক্তি পায়, এই ধরাধাম থেকে মুক্তি পায়। কিন্তু যারা থাকে, যারা পেছনে থেকে যায়, ওদের এই দুঃখটা কিন্তু কোনোদিনই যায় না, আর যাওয়ার কথাও না। ওদের দুঃখটা ওরা চিরকাল বয়ে নিয়ে যায়। তারপর দেখলাম আরেকটা পোস্ট যুগা দেখলো যে আমরা কি 1.5 মাস বসেছিলাম, আমরা কি চিকিৎসা করাই নেই, যারা বলছে অবহেলা বা গাফিলতি বা রক্তের ভুলভাল রক্ত। শোনো, এই মোমেন্টে আমি জানি না তুমি কার ভিডিও দেখে কি বলছো না বলছো, যে কথাগুলি মানুষ হয়তো, হ্যাঁ আমি দেখেছি কিছু লোক একদম বাড়িয়ে বাড়িয়ে থ্যালাসিমিয়া বলেছে, খুব অসুস্থ বলেছে, খাওয়া দাওয়ার লক্ষণ, এরকম অনেক কথা অনেকে বলেছে, কিন্তু সবাই কিন্তু আবেগ থেকে বলেছে, সবাই আবেগ থেকে বলেছে। সেখানে দাঁড়িয়ে আজকে যে রক্তের কথাটা উঠেছে, এটা তোমার স্ত্রী এবং তোমার শাশুড়ি মাই বলেছিলেন যে এরকম ও নেগেটিভ ছিল, কল করা হয়েছিল ও নেগেটিভ। তারপর যখন ওই নার্সিংহোমে ভর্তি গেলে হলো, তখন বারবার বলা হচ্ছে এবি পজিটিভ এবি পজিটিভ। এই কথাগুলি কিন্তু আমাদের জানার কথা ছিল না, কেউ কিছু ঘুরিয়ে বলে আলাদা কথা, কিন্তু কথাগুলি তোমার ভিডিও থেকে নেওয়া এবং সেই ক্লিপিংসগুলি দিয়ে দিয়েছে যাতে লোকে কনফিউজড না থাকে যে এরকম একটা হলো, এরকম কারোর হয় কিনা। তার জন্য তোমার ভিডিওগুলি তুলে দেওয়ার কারণ ভিউজ পাওয়া না বা রেভিনিউজ না, তোমার ভিডিওগুলি তুলে দেওয়ার কারণ হচ্ছে পাবলিককে দেখানো যে আমি যে পয়েন্টটা কথা বলছি আমি বানিয়ে বলছি না, আমি মিথ্যা বলছি না। আমার কাছে, আমার ক্লারিফিকেশনের কাছে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার, আমি ভুল ভাল কোনো কথা বলছি না। তোমার শ্বশুরের মৃত্যু নিশ্চয়ই আমার জানার কথা ছিল না, অন্য কেটের কথা ছিল না। তোমার শ্বশুরকে প্রপার্টি থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে, তোমার শ্বশুরের সাথে বাকি ভাইদের কথাবার্তা বন্ধ ছিল, তোমার মাসি শাশুড়ি লাভ ম্যারেজ করেছে, তারপর তোমার বউকে সেখানে নিয়ে যাওয়া হতো, কোলে করে নিয়ে যেত, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে আসা যাওয়া শুরু হলো, তারপর তোমার নিজের আপন খুড়ো শ্বশুরই তোমার শ্বশুরের মৃত্যুর জন্য দায়ী হলো। এই যে গল্পটা আমি বললাম, এটাকে আমি মন থেকে বানিয়ে বললাম না, তোমার স্ত্রী বলেছে। তারপর তোমার শাশুড়ি মাসি জায়গাটা বিক্রি করলো, কোথাও কোনো স্থান ছিল না, কোনো জায়গা ছিল না, মাথা গোঁজার ঠাঁই ছিল না। তারপর গিয়ে তোমার মামা শ্বশুর বাড়িতে, মানে তোমার মাসির শাশুড়ি, তোমার শাশুড়ি মার মাসের বাড়িতে গিয়ে মাস্তুতো ভাইদের কাছে স্থান পেল। তারপর ওখানে থাকতে থাকতে একটা জায়গা কিনে বাড়ি করলো, যে জায়গাটাতে এখন বর্তমান ওরা আছে। এই কথাগুলো মিথ্যে কথা না। তাই গাফিলতি বা অবহেলার কথা যে উঠেছে, তো
ওর আগেও একবার টিউমার হয়েছিল, তখনও ওকে ব্লাড দিতে হয়েছিল, এবং সেই ছিল নিউরো ফাইবার সামথিং, তুমি যেটা টিউমার, ওকে, এটা বোধহয় ইউট্রাসে হয়েছিল, কিছুটা টিউমার হয়েছিল, খুব বেশি ইউট্রাসের ওপরে থাকে, আমি লাইনটা আমি নাই বা বললাম, ওটা হয়েছিল। তুমি তখন ওকে কলকাতার এনআরএসে গিয়ে তুমি ট্রিটমেন্ট করিয়েছিলে। কলকাতাতে প্রচুর বড় বড় হসপিটাল ছিল। তোমরা যারা কলকাতায় থাকো, তোমরা কলকাতা থেকে বাইরে যাও, চেন্নাই যাও, ভেলুর যাও, হায়দ্রাবাদ যাও, কিন্তু নর্থ ইস্টের লোকরা, বেশিরভাগ ত্রিপুরার লোকরা, আসামের বরাক ভ্যালির লোকরা, মণিপুরের লোকরা, ডিমাপুরের লোকরা, এরা কিন্তু সবচেয়ে ট্রিটমেন্ট করা সবচেয়ে কলকাতাতেই আসে, কারণ কলকাতাটা নিয়ার বাই। কলকাতার বিভিন্ন হসপিটাল, এমআরআই, তারপর কি এই নানা রকম কি এনআরএস মেডিকেল, এর কলকাতার বিভিন্ন হসপিটাল, উডল্যান্ড, এইরকম হসপিটালগুলিতে বেশি ট্রিটমেন্ট করায় লোকে। আমি জানি আগরতলার বা ত্রিপুরার বেশিরভাগ লোক রোগ হলেই কোথায় গেলাম, কলকাতা যাচ্ছি। আসামের লোকদেরকে আমি দেখেছি কলকাতায় গিয়ে দেখানো হয়েছে, কলকাতার বিভিন্ন হসপিটাল, ইনফ্যাক্ট লোয়ার আসামের লোকরা যায় শিলিগুড়ি ডাক্তার দেখাতে, কেসি মিত্র, এই ধরনের নার্সিংগুলি থাকে বিখ্যাত দিকটাতে। আর এদিকে লোকে যায় কলকাতার লোকরা যায় চেন্নাই অ্যাপেলো, এখানে, আর বড় বড় চেন্নাই অ্যাপেলো মুম্বাইয়ের লোকরা যায় আরও বাইরে, মানে একদম ফরেনে যায়। তো সেখানে তুমি এইবার অনেকটা দিন প্রথম হোমিওপ্যাথি খাওয়ালে, হোমিওপ্যাথি কমতো না, পরে আবার আরেক হোমিওপ্যাথির কাছে গেলে, এই যে টাইম পিরিয়ডটা, এটা অনেকটা চলে গেছে। তুমি বলছো এতদিন কোথায় ছিল, এখন দরদ না, সত্যি কথা ভালো হয়ে গেলে তোমাকে নিয়ে এগুলি কথাগুলি উঠলোও না, হলে কেউ ভিডিও করলো না, হলে আজকে আছে, মানে এই ব্যাপারটা হয়েছে বলেই কথাটা উঠেছে, যে কোথাও না কোথাও একটা তুমি ট্রিটমেন্ট করিয়েছো, তুমি ডাক্তার দেখিয়েছো, তুমি ডাক্তারের কাছে নিয়ে গেছো, ডাক্তার তোমাকে আজকে না 25 দিন পর হিমোগ্লোবিন বাড়ুক, তারপর কোন ডাক্তার তুমি দেখাবে বলি ডাক্তার বিদেশে চলে গেল, আরও পোস্টপন্ড হয়ে গেল 7 দিনের জন্য। একটা কথা বলো তো, আমি তোমাকে যোগা ডাকছি, যদি তোমার স্ত্রীর স্ট্রোক হতো বা অন্য হার্ট অ্যাটাক হতো, তুমি কি ওয়েট করতে সেই ডাক্তার বিদেশ থেকে কবে আসবে তারপর আমি দেখাবো, বা এর থেকে কোনো খারাপ রোগ হতো বা ক্যান্সার কিছু একটা হতো, ইমিডিয়েট অপারেশন দরকার, হ্যান দরকার, তখন কি ওয়েট করতে না। এখানে কি হচ্ছিল, ওয়েটিংয়ে চলছিল। হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর পরও, বড় হয়ে যাওয়ার পরও গিয়ে সেরে আবার তোমরা হোমিওপ্যাথিতেই গেলে। সেই ডক্টর ভালো ছিল, উনি বলেছেন এটা রিমুভ করার জন্য এলোপ্যাথি দরকার। এলোপ্যাথি যখন দেখলো ওর হিমোগ্লোবিনের এই প্রবলেমটা, তুমি তখন কলকাতা নিয়ে চলে যেতে, তখনই চলে যেতে, যে ব্লাড গ্রুপ নিয়ে একটা ঝামেলা চলছে, তারপর সেইখানে ডাক্তার বললো ওয়েট করো, আবার ভর্তি হওয়ার আগে বাইরের কোনো জায়গা থেকে ল্যাবে টেস্ট করে ঢুকে ভর্তি হয়েও। তারপরও তুমি বলছো আমি ভাবছি হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে নিয়ে যাব, যেখানে আমার গুরুদেব বলে। স্ত্রীটা তোমার ছিল, গুরুদেবকে তুমি সম্মান করো, ঠিক আছে, সে তোমার সমান, তোমার জায়গায়, অ্যাস্ট্রোলজার তোমার জায়গায়। অ্যাস্ট্রোলজার দেখে বলেনি যে ওর সামনে এরকম ফাড়া আছে, জীবন নাশক কথা উনি বলেছিলেন। তুমি যাকে গুরু বলছো, যাকে তোমার, যার সব তোমার ফলে যায়, যিনি একদম তুমি ঢোকা মাত্রই পুরোপুরি তোমাকে সবকিছু বলতে পেরেছে, এটা হয়েছে, উনি বলেন নাই যে, কারণ আমাদের কিন্তু আয়ু রেখা থাকে, জ্যোতিষরা বলতে দিতে পারে যে অমুক সময় মাতৃবিয়োগ, অমুক সময় পিতৃবিয়োগ, অমুক সময় স্ত্রী বিয়োগ, সন্তানের ফাড়া, এগুলো কিন্তু বলে দিতে পারে। তুমি যাকে দেখাতে, উনি বলেন নাই। রাগলে চলবে, অভিমান করলে চলবে। তোমার স্ত্রীকে আমরা ভালোবাসতাম, তুমি তোমার থেকে নিশ্চয়ই বেশি ভালোবাসতাম না, তুমি অনেক ভালোবাসতে। এখানে তোমাকে কেউ ব্লেম করছে না, এখানে কেউ ব্লেম তোমাকে করছে না। এখানে কথা হচ্ছে একটু কোথাও ভুল হয়ে গেছে, মেয়েটা খেতে পারছিল না, হিমোগ্লোবিন লেভেল ডিক্রিজ হচ্ছিল, জন্ডিস হয়ে গেছিল। ভুলটা কোথায়? এই যে বাড়িতে রাখা, ডাক্তার আসেনি বলে 7 দিন ওয়েট করলে, ওই ওয়েটটা যদি না করতে না, যদি অন্য কোনো, এখন তুমি বলবে না ওনার ট্রিটমেন্টের আন্ডারে ছিল তাই উনি চলে গেল, আমরা কি করবো, আবার আইজনকে দেখাবো, তোকে ট্রিটমেন্ট তা হয় না। এটা আমি বুঝতে পারছি যে অন্য কোনো, এটা কখন হয়, যখন তুমি প্রাইভেট কোনো ডাক্তার দেখাও। তুমি যদি কোনো হসপিটালের আন্ডারে ডাক্তার দেখাও, সেই ডাক্তার যদি বিদেশে চলে যায়, তার কেসগুলি কিন্তু সেই হসপিটালের সেকেন্ড যিনি থাকেন বা অন্য কোন ডাক্তার ওই হসপিটালেরই, ওই ডিপার্টমেন্টেরই, তার কাছে অটোমেটিকলি চলে যায়। এটা ওয়েটিং কেস ছিল না। এরকম বড় বড় হসপিটালে ফর্টিস ম্যান ডাক্তার ওরা হামেশাই ফরেন যায়। নিউরো সার্জন সে ফরেন যাবেই, সে যাচ্ছে ফরেনে, তো সে যাওয়ারে তার হয়তো কোনো অপারেশন থাকলো, হয়তো অপারেশনগুলো যেগুলো করা সেগুলো করে যায়, মাঝখানে হঠাৎ কোনো অপারেশন করতে হয়,
সে যদি ওই হসপিটাল পেশেন্ট থাকে তাকে কিন্তু অন্য ডাক্তার দিয়ে দেওয়া হয়, অন্য কোনো সাজেস্ট করে দেওয়া হয় এবং তারপরে পেশেন্ট কিন্তু সেই ডাক্তার কাছে দেখায়। এটা কিন্তু হয়। গাইনিক ডাক্তার এরকম আমি প্রচুর গেছি, মাসে 15 দিন কলকাতা থাকে, মাসে 15 দিন অন্য একটা স্টেটে বসে। তাহলে সেই 15 দিনের মধ্যে তার কোনো পেশেন্ট যদি ডেলিভারি পেইন ওঠে বা ডেলিভারির সময় হয়, অনেক সময় 7 মাস 8 মাসও বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তখন কি সেই পেশেন্ট নিয়ে বসে থাকবে যে ওই ডাক্তার কলকাতা থেকে আসবে বা দিল্লি থেকে আসবে বা বোম্বাই থেকে আসবে বা আমেরিকা থেকে আসবে, তারপর বাচ্চা পয়দা করাবো, তারপর সিজার করাবো বা বাচ্চা ডেলিভারি হবে? নিশ্চয়ই না। তখনই সে অন্য ডাক্তার যাবে বা সেই ডাক্তারকে ফোন করবে, ডাক্তার তাকে অন্য কোনো তার নার্সিংহোম থাকলে তো হয়ে গেল অন্য ডাক্তার, মানে সেই পেশেন্ট পার্টি তখন অন্য ডাক্তার কাছে যাবে। কারণ কোনো গাইনি ডাক্তার হয়তো তার সমস্ত ডেলিভারি সে সেরে গেল, কিন্তু এমন ডেলিভারি ইমিডিয়েট হতে পারে, ইমিডিয়েট ডেলিভারি যে কোনো হতে পারে। 9 মাসের সবাইকে সিজার করে দিল, যে প্যারেন্টসটা নর্মাল করে বসে আছে সে তো বলতে পারবে না। অথবা দেখা যেদিন বাচ্চা ডেলিভারি হবে সেদিন সেই গাইনি ডাক্তারটা নেই। যে পেশেন্ট 9 মাস ধরে একজন ডাক্তারের আন্ডারে আছে, হঠাৎ করে পার্টিকুলারলি ওই ডেটে যদি ওই ডাক্তারটা না থাকে, তার অবস্থাটা কি অবস্থা হবে? তাতে তো বসিয়ে রাখা যায় না, পেশেন্টকে ধরে রাখা যায় না, হেনস্থা হয়, দৌড়ঝাঁপ হয়। তা সত্ত্বেও ডাক্তার কিন্তু অন্য ডাক্তার কিন্তু প্যারেন্টসরা যায়, বসে থাকে না। হ্যাঁ, এখন তোমার কথা তুমি এখন বুঝতে পারো নি, ভালোই ছিল, খাচ্ছিল থাকছিল, কিন্তু তারপর তোমার অল্প একটুকুন ভাত খেয়েছে, কথা বলতে পারছো, কিন্তু তোমরা ভাবছিলে ধীরে ধীরে হয়তো ভালো হচ্ছে। ওইখানটাতেই ভুল হয়েছে। প্রথমে একবার ওই কতদিনের পরে কতদিন তুমি বসে থাকো নি, তুমি হোমিওপ্যাথির পর নার্সিংহোম দেখেছো, নার্সিংহোম পরে আবার কোনো এক ডাক্তারকে দেখেছো যে কিনা জন্ডিসের ট্রিটমেন্ট করছিল, তারপর তুমি আবার কোনো এক ডাক্তারকে কলকাতায় দেখাচ্ছিলে এবং ইচ্ছা তারপর তোমার কাছে অপশন ছিল, তুমি বললে হয়তো আমি হায়দ্রাবাদে ব্যাঙ্গালোরে যেটা গুরু বলবেন আমি করব। হায়দ্রাবাদে আমাদের আমরা জানি খুব ভালো এই গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টটা আছে, মানে লিভার, গলব্লাডার, এই অ্যাবডোমেন, এটা নিয়ে একটা ভিডিও আমি করবো। আমার কাছে অনেক রিকোয়েস্ট কালকে এসেছে, দিদি একটু কাইন্ডলি আপনি বলুন এই ব্যাপারগুলি নিয়ে। তো এরকম একটা রিকোয়েস্ট আমি পেয়েছি, ছোট্ট একটা ভিডিও আমি করবো, যদিও আমার তেমন কিছু আমার নলেজ নেই, বাট স্টিল আমি চেষ্টা করবো। এটা একটা কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে আমি ওগুলি আমি বলতে পারছি না। সেখানে দাঁড়িয়ে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর তোমার কাছে অপশন ছিল। ব্যাঙ্গালোরে মণিপালে আগের থেকে বুকিং করতে লাগে, ফট করে তুমি আজকে চাইলেই আজকে বুকিং হবে না। ইমার্জেন্সি পেশেন্ট হলে মানুষ হয়তো এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে, সেটা আলাদা কথা। এছাড়া এইসব জায়গায় ডাক্তার দেখাতে হলে তোমাকে অ্যাডভান্স বুকিং করতে লাগে, সেটা হায়দ্রাবাদের ক্ষেত্রেও। তুমি এখন বসেছিলে, তোমার গুরুদেব বলবে, তারপর তুমি বাইরে নিয়ে যাবে। আর কলকাতার এনআরএস বা কলকাতার যে বড় ডাক্তার সেখানে প্রথম থেকে দেখাতে পারতে। যখনই তোমার ওই ব্লাড দেওয়া হলো না, হসপিটাল থেকে ব্লাড না দিয়ে ফিরে আসলো, এবং যেটা তোমার শাশুড়ি মা বলেছে যে এখন বললো না হলো ভর্তি, ভিডিও দিতে পারছিলাম না, ভর্তিও হলাম না, অপারেশনও হলো না, ব্লাডও দেওয়া হলো না। তুমি আজকে বলেছো 1.5 মাস ধরে ভিডিও দিচ্ছিলাম, 1.5 মাস ধরে বসেছিলাম না, 1.5 মাস ধরে ভিডিও দিচ্ছিলাম, বসে থাকুনি। কারণ ও বলেছে ওর শরীরটা এতটাই দুর্বল লাগছিল, ওই বলে গেছে দুপুরবেলা প্রচন্ড রোদের মধ্যে ওরা ভিডিও করে। অবশ্যই তুমি তোমরা যে জায়গাটায় পৌঁছেছো, এটা হার্ড ওয়ার্ক দ্বারাই পৌঁছেছো। 23 লাখ সাবস্ক্রাইবার, 6 লাখ সাবস্ক্রাইবার এমনিতে হয় নাই। ডেইলি একটা করে ব্লগ দেওয়া, ডেইলি একটা ওই চ্যানেলে একটা কমেডি ভিডিও দেওয়া, তাছাড়া দিনে 2টো করে শর্টস দিতে, এবং তাপ্তি গরমি মে রোদের মধ্যে দাঁড়িয়ে, কারণ ঘরের ভিতরে সেরকম লাইটিংটা হয় না, সেই রোদের মধ্যে দাঁড়িয়ে দুপুরবেলা ভিডিও করা, ওই কলা গাছের নিচে, ওইসের নিচে প্রচন্ড গরম লাগতো, তারপরও ভিডিও দেওয়া বন্ধ করেনি। রেগুলার ওয়াইজে কাজ না করলে কোনো চ্যানেল অনেস্ট হার্ড ওয়ার্কার তোমাদের চ্যানেলের নামটা হতে লাগে। সেই চ্যানেলের হার্ড ওয়ার্কিং নিয়ে বুঝিয়ে গেছে যে মানুষ যদি সৎ থাকে, মানুষ সত্যপথে থাকে, যদি তার ভাবনা চিন্তা ভালো থাকে, অবশ্যই সাথে তোমার শাশুড়ি মাও সমান্তরালে কাজ করেছে। সেই ভিডিওগুলি করা, সেই ভিডিওগুলি এডিটিং করা এবং রেগুলার বেসিসে ভিডিওগুলি ছাড়তে কতটা পরিশ্রম হয়, যেহেতু আমরা ভিডিও করি, ভিডিও ছাড়ি, এটা বুঝি। হাতের মোয়া না, চাইলেই কেউ দিয়ে দেবে, হাতের মোয়া না, চাইলেই পাওয়া যাবে। তাই তোমাদের প্রচন্ড পরিশ্রম দ্বারাই তোমরা এই জায়গায় গেছো, এটার মধ্যে কোনো রকম দ্বিমত কারো থাকতে পারে না। এবং স্বচ্ছ
তোমরা ছিলে ট্রান্সপারেন্ট, অনেস্ট, হার্ড ওয়ার্কার, যেখানে কোনো রকম নোংরামি, অসভ্যতা, খারাপ কিছু ছিল না। 3টা মানুষের যুগল মানে ট্রিপল পরিশ্রমে এই জায়গাটা তোমরা ধরতে পেরেছো। সেখানে নিয়ে কোনো রকম যে যা বলুক হয় না। তোমার শাশুড়ির এই অ্যাক্টিং, তোমার শাশুড়ির দাঁত বিক্রি বার করা, ফুলের মালা দেওয়া, এগুলি যথেষ্ট মানে রাখে। এবং যে মেসেজগুলি তোমরা দিয়ে প্রতিটি ভিডিওতে, তোমরা যে প্রতিটি কমেডি ভিডিও তোমাদের একটা মেসেজ থাকতো। ভিডিও নাটক করতে, নাটকগুলো এমনিতেই করতে না, সিলেকশন নিয়েই করুক আর যা নিয়ে তোমরা করো না কেন, প্রত্যেকটা ভিডিও থাকতো ধর্ম নিয়েই করো, যা নিয়েই করো, থাকতো একটা সুন্দর মেসেজ। ভালো লাগতো। সে যে বাংলা স্টুডেন্ট ছিল, তার যে কাব্য লিটারেচার স্টুডেন্টের মধ্যে একটু কবিতা, গল্প এগুলি থাকে, সেটা কিন্তু ফুটে উঠেছে তার ভিডিওগুলিতে। সে যদিও বলেছে যে আমি যেই বছরে পড়ি সেই বছরের পড়াটা 2 মাসের মধ্যেই ভুলে যাই না, সেই পড়াটা, সেই তার যোগ্যতাটা, সেই তার ক্যাপাবিলিটিটা তার এই নাটকগুলিতে ফুটে উঠেছে। তার জন্যই সে সমাজকে একটা করে মেসেজ দিতে পেরেছে। চিন্তাধারার থেকেই নাটকটা এসেছে, নাটকটা থেকেই মেসেজটা এসেছে। তোমাদের হার্ড ওয়ার্ক নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। গাফিলতি কথাটা লোকে বা অবহেলা কথা লোকে, অবহেলা করার কথাটা ভুল হবে। কথা হচ্ছে এটাই, 1.5-2 মাস এনাফ টাইম ছিল। প্রথম দিকে যখন হসপিটাল থেকে বেরিয়ে এসেছে, যখন ব্লাডের এরকম একটা প্রবলেম সৃষ্টি হয়েছিল, ওই 3-4 দিনের মধ্যেই যদি কলকাতারই কোনো ভালো হসপিটালে তুমি চলে যেতে, দেখাতে, ভর্তি করাতে, হয়ে যেত। তোমরা ওইখান থেকে ওইখানে গেলে তোমরাও ভাবতে পারো না, আসলে বুঝতে, কারণ গলব্লাডার স্টোনটা একটা ভীষণ কমন অসুখ। গলব্লাডার স্টোন, কিডনি স্টোন এগুলি খুবই কমন অসুখ। কত লোক যে আমাকে লিখেছে গলব্লাডার স্টোন নিয়ে, কোনো ইয়াত্তা নাই। গলব্লাডার স্টোন, কিডনি স্টোন প্রচন্ড একটা কমন অসুখ। তাহলে সেখানে দাঁড়িয়ে তোমাদের যে ব্যাপারটা হলো, কারণটা একটাই হচ্ছে হিমোগ্লোবিন ফল হয়ে গেছে, জন্ডিস ছিল এবং স্প্লিনে এটা ধরেছে। স্টোনটা যখন খুব বড় হয়ে যায়, স্প্লিনে টাচ করলেও কিন্তু এটা এফেক্ট হয়। এটা আমি বলছি না, ডাক্তার আমাকে বলেছিল। আমার ধরা পড়েছিল অগাস্ট মাসে। আর দেরিতে হলেই যে মৃত্যু হয় সেটাও কিন্তু না। গলব্লাডার স্টোন কিন্তু সেটা হয় না। আমি নিজে প্রমাণ। আমি জন্মাষ্টমীর উপোস করেছিলাম। উপোস করে ওঠার পর হঠাৎ করে দেখছি কিছুটা লাগছে, কিছুটা ঘুরছে। আমার না ছিল পেইন, না ছিল খাওয়া কম, না ছিল ব্যথা, কিচ্ছু ছিল না। খালি মনে হতো যেটা ঘুরছে, যখন খালি পেটে ছিলাম, উপোস করতাম বলে। এটা মাঝে মাঝে হাসছিল, কি আবার পেটের মধ্যে ঘুরছে। তারপর কিছুদিন পর আমার আরেকদিন মনে হলো কিছুটা আবার কিছুটা মনে হচ্ছে ঘুরছে, এরকম মনে হচ্ছে। কোনো কষ্ট নেই, নট এ সিঙ্গেল ডে পেইন। তখন আমি আমার ওখানে হসপিটালে গেলাম, তখন আমি শিলংয়ে ছিলাম। যাওয়ার পর বললাম যে এমন আমার হঠাৎ মনে হয় মাঝে কিছু লাগে, ধরলে পরে জাস্ট টাচ করি, মানে কিছুটা লাগছে, এরকম মনে হয়। বেশি খালি পেটে থাকলে মনে কিছুটা আটকে গেছে, এরকম মনে হয়। উপোস করলে একটা তখন বললো কিছু না, তুই একটা আল্ট্রাসাউন্ড করে নে। ডাক্তারও শিওর আমার কিছু না। আমি ডাইরেক্ট বল, তুই একটা কাজ কর অর্পিতা, তোর কিছু হয়নি, তুই একটা আল্ট্রাসাউন্ড করে নে। তাহলে তোর ভিতরে যেটা দ্বন্দ্ব থাকে, ও মাই গড, আল্ট্রাসাউন্ড করলো, এদের একটা স্টোন আছে। ডাক্তার ছিলেন মেডিসিনের, বলুন রেফার টু সার্জন। তো সার্জন করার পর আমি আর ওইখানের সার্জন, শিলংয়ের সার্জন দেখালাম না, আমি গুয়াহাটিতে একটা দেখালাম। এবং আমিও কিন্তু অগাস্ট মাসে আসিনি, দেখাইনি, অপারেশন করিনি। পুজোর সময় আমার স্কুল ছুটি থাকবে, কারণ আমার ছেলেটা তখন ছোটো ছিল, একদম ছোট। তো আমার অসুবিধা, স্কুল বন্ধ না থাকলে অপারেশন করালে অসুবিধা। 2টো বাচ্চার, ছোটটা ছোট, বড়টার স্কুল আছে, সেই ভেবে এটা মানুষের যে করে না তা না, আমি নিজেই করেছি। সে পুজোর বন্ধতে আমি ষষ্ঠীর দিন অপারেশন করেছিলাম। ষষ্ঠীর দিন থেকে, মানে পঞ্চমী ছিল লাস্ট ওয়ার্কিং ডে, ষষ্ঠী থেকে স্কুল বন্ধ। ডাক্তার আমাকে বকেছিল যে মানুষ পুজো দেখে, আমি এখনো মানুষটাকে ভুলবো না। আর তুই এমন অসভ্য, নিজের ছুটি দেখে এসেছে আমাকে অপারেশন করাতে। মাঝখানে ডাক্তার কাছে গেলাম, গুয়াহাটি দেখালাম সেপ্টেম্বর মাসে, অগাস্টের লাস্টে ধরা পড়লো, সেপ্টেম্বরে গেলাম, গিয়ে দেখালাম। দেখার পর আমি ডেট দিতে লাগলো, তো বাইরের ডাক্তার। তো বললো যে, আমি তখন বললাম পুজোর সময় দিলাম। তো উনি হাসছিল, ষষ্ঠী দিনে আমি অপারেশন করেছি। আমি তো বেঁচে আছি এখন, কারণ আমার হিমোগ্লোবিনের ছিল না, ঝামেলা ছিল না, অন্য ঝামেলা ছিল না। দেখানোর পর অ্যাকচুয়ালি ওকে, যদি মানে মাঝখানে কিছু খারাপ মনে হয়, দেন ইউ কাম ব্যাক।
ওরকমও তো আমি পুজোর সময় অপারেশন করেছি। আমার এখনও মনে, দশমী দিন যখন মা যাত্রা করে ওই বছর পুজো আমি যখন ওই হসপিটাল থেকে বেরিয়ে গেস্ট হাউসে আসছি তখন আমি মাকে দেখতে পেলাম। মা ওই বছর দুর্গা মা আমি ওই হসপিটাল টু গেস্ট হাউস মাকে নিয়ে যাচ্ছে, ভাষণ দিতে যাচ্ছে, তখন দেখলাম। আমি তো মরিনি, বেঁচে আছি। তাই এটা গাফিলতির প্রশ্ন না, তোমাদের কেসটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল। ওই আগে যদি তুমি এনআরএস-এর যখন তুমি ট্রিটমেন্ট অলরেডি করেছ, নিউরোফাইবার টিউমার যখন তুমি অপারেশন করে তুমি জানো, এমন না তুমি জানতে না। যখন প্রবলেম দেখা দিচ্ছিল, আমার না তো ব্যথা না তো কিছু, অথচ আমারই ওপরে ফেটে মহিলা ছিল, ওনার প্রচণ্ড পেন হতো এবং ওনারও এরকম ছেলে 12 পরীক্ষা ছিল, উনি ভেবেছিল 12 পরীক্ষার পর অপারেশন করাবে, কিন্তু ওনার পেন হতো এবং পেন হলে পরে ওনাকে ইঞ্জেকশন নিতে লাগতো। ইঞ্জেকশন নিতে এবং উনি কনস্ট্যান্ট বমি করতেন। আমার দেখা দাস ভাবি, উনি আসামি ছিলেন, ওপরে ছিলেন, বাট স্টিল উনি চাননি অপারেশন করাতে। উনি একটা মাস ব্যথাটা সহ্য করেছেন, কেননা ওনার মেয়ের 12 ফাইনাল ছিল। তো মার অপারেশন করতে যাবে, অটোমেটিকলি বিশাল ডিস্টার্বেন্স হবে। তো মানুষ ওয়েট করে না তা না, উনি ওয়েট করেছেন, ওনার মেয়ের 12 পরীক্ষা। আমি ওয়েট করেছি, আমার ছেলেটা খুবই ছোট, মেয়েটার স্কুল আছে, আমি অপারেশন করে চলে গেলে অসুবিধা হয়ে যাবে। পুজোর সময়টা কি হয়, একটা বন্ধের পিরিয়ড থাকে, হাজব্যান্ড ছুটি নিতে পারবে, মেয়ের স্কুলও বন্ধ আছে, প্রায় 15 দিনের মধ্যে বন্ধ পাবো, আমার নিজের বন্ধ আছে, মোটামুটি বন্ধটাতে কভার হয়ে গেল। আমিও ল্যাপ্রোস্কোপি করেছি। তো সেইখানে দাঁড়িয়ে মানুষরা ওয়েট করে, তো প্রত্যেকেরই একটা ওয়েটিংয়ের কারণ থাকে। তোমার ক্ষেত্রে এটা হয়েছে কারণ হিমোগ্লোবিনটা ফল হতে কত বেশি করে আমরা ফল হচ্ছিল, জন্ডিস স্প্লিন নিতে পারছিল না, ও বারবার বমি করছিল, তোমরাই বলেছো। তাহলে এখানে তোমার রাগার কোনো জায়গা নেই যুগা, কোনো রাগার জায়গা নেই। এই তোমার বাবা মা যে মেনে নেয়নি বা তোমার বাবা মার সাথে সম্পর্ক যেরকম ভাবে হয়নি, এটাকে আমরা বলছি না, তোমরা তোমার ভিডিওতে বলেছো, তোমার স্ত্রী তোমার শাশুড়ি মা বসে বলেছে, যেমন নিজের বাবার কাহিনীটা বলেছে, কিভাবে কি হয়েছে, কাকুর কথা বলেছে, ঠিক তেমনি তোমার মা বাবা যে এখনো মানুষ বদলায় নাই, তুমি যে মিশতে বলছো বা ও যে ভবিষ্যতে মিশবে, সবকিছু তোমার স্ত্রী বলেছে। সেখানে নিজেদের বলা কথা, নিজেরা কথা বলে কথাটাকে তোমরা ওভারলুক করতে পারো না? তোমাকে কেউ কাটাছেড়া করছে না, করছে না কাটাছেড়া, কিন্তু অনেকটা ডাক্তার যদি ও যেন আমাদের যে বললাম ডাক্তার সব ব্লাড টেস্ট সব কিছু করার পর সবকিছু ওকে দেখলো এবং তারপর ডাক্তার অপশন দিয়েছে যদি কোনো রকম শরীর খারাপ লাগে বা কিছু হয় কল করবে, চলে আসবে। সেখানে আমি কোথায় চলে গেছি, একটা নার্সিংহোমের আন্ডারে চলে গেছি ডাইরেক্টলি। যে কোনো সময় যে কোনো মোমেন্টে যদি আমার শরীর খারাপ লাগতো, আই ক্যান গো অ্যান্ড অ্যাডমিট অ্যান্ড অপারেট, ফুল ফাইল রেডি ছিল। তোমার ক্ষেত্রে সেটা হচ্ছিল না, হিমোগ্লোবিন এটা ক্রাইটেরিয়া চলছিল। হসপিটালে ভর্তি রেখে দিলে, ব্লাড দেওয়ার পর 2-3 দিন পর আবার রাখার পর আবার ব্লাড দিলে হয়তো পয়সা যেত, মানুষটা থাকতো, পয়সা যেত। যে তোমার শাশুড়ি বলছিল 5 দিন বাইরে খাওয়া থাকা, নার্সিংহোমে ছিল 5 দিন, 10,000 টাকা গেছে, মানুষটাই চলে গেল। 5,000 টাকাটা বা 5 দিন থাকাটা বড় কথা না, মানুষটাকে ধরে রাখাটা বড় কথা। তাই যে কেউ থাকে না 1.5 মাস 2 মাসটাও ভুল থাকে। যে বললাম এতগুলি ইনসিডেন্ট দিলাম। আবার আমার হাজব্যান্ডের হচ্ছে, হাজব্যান্ডের তো স্টোন, এটাকে পলিপ বলা হয়েছিল, ওইটা ছোট ছোট টিউমারের মতো হয়, ছোট 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 হয়, স্টোনটাই বোধহয় পলিপ নাকি হয়ে গেছিল। তো সেখানে ও ওয়েট করেনি, কারণ ওর সময় ও আমার অন্য রিলেটিভরা এসেছিল হসপিটালে, কারণ আমার তখন একদম ইসে বাচ্চা, আর আমরা তো শিলংয়ে করাতাম না, আমরা গুয়াহাটি যেতাম অপারেশন করাতে, আমরাও জায়গায় দূরে যেতাম। তাই সেখানে এখন এইটুকুন বাচ্চা নিয়ে গুয়াহাটিতে গিয়ে যাওয়া থাকা আপ ডাউন করা আমাকে সম্ভব হতো না। হাজব্যান্ড ওখানে করেছে, সঙ্গে আমার ফ্যামিলির লোকরা ছিল। তো এগুলি না, এগুলি একটু বুঝতে লাগে তোমার। তাহলে ও কেন ডাক্তার বলেছিল তখন যে এই পলিপ অনেক সময় টিউমার কী সব হয়ে যায়, পলিপটা টেনশন হয়, পলিপের টেনশনের কারণ থাকে, ছোট দেখা যাচ্ছে যদি বড় হয়ে যায়, ওর সময় ও আর ওয়েট করেনি, যা হবে ওয়েট করবো না, অপারেশন করে ফেলেছে। আমার সময় আমি ওয়েট করতে হচ্ছে, কারণ আমার তখনও ছোট বাচ্চাটা ছোট ছিল, প্লাস স্কুলিং, বাচ্চার স্কুল সব কিছু। কারণ যাওয়া মানেই তো যে বললাম অন্য শহর যাওয়া মানে 8-9 দিনের স্কুল, 8 দিন মিস হলে, আর প্লাস থাকার মতো অবস্থায় আমি ছিলাম, আমার কোনো প্রবলেম হচ্ছিল না,
আমার কোনো পেইন ছিল না, আমার খাওয়ার অসুবিধা হয়নি, খালি উপোস করলে মন থেকে যেটা নড়ে। আর যদি আমার সেরকম ফিলিংসটা আমি কাজে না লাগাতাম তাহলে এটা কোনো ব্যাপারই ছিল না, হয়তো আমি অপারেশন করাতামই না, কারণ আমার কোনো রকম অসুবিধা দেয়নি। আর তাহলে হতো রিস্ক, এবং এই ধরনের স্টোনগুলি নাকি খুব রিস্কি, যেগুলি কখনো পেইন দেয় না, সেগুলি আছে কি আছে না যেগুলি বোঝা যায় না সেগুলি নাকি রিস্কি হয়। দিস কাইন্ড অফ স্টোন আর ডেঞ্জারাস। ডাক্তারই আমাকে বলেছে, আমি তো ডাক্তার না। একটা স্টোন ভেতরে আছে অথচ আমি জানি না কি অবস্থায় আছে না আছে, মানে কোনো ফিলিংস নেই, কিছু ছিল না। এটা তো ঈশ্বর, ঈশ্বর আমাকে কেনই পাঠালো এই মেডিসিন একটা দেখাতে? ওই ডাক্তারই পাঠাতো না কেন? ডাক্তার হেসে দিয়েছিল, বলতেই পারতো যা যা কিন্তু কিছু হয়নি। উনি আমাকে বললো যা একটু করে ফেল আলট্রাসাউন্ড, মনটা ঠিক হয়ে যাবে, মনটা ঠিক হয়ে যাবে, আলট্রাসাউন্ড করে ফেল, টেনশন থাকবে না। আমি আলট্রাসাউন্ড না করতাম, যে আমার তো কিছু সেরকম ফিলিংস নেই, ডাক্তারও কোনো কিছু বলছে না, ইম্পর্টেন্স দিচ্ছে না, জানতেই পারতাম এত বড় স্টোন, পাশে আরো স্টোন ছিল। তাই কাউকে হুমকি দেবে না, কাউকে কিছু কথা বলবে না। হিমোগ্লোবিন ড্রপটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার, এটা তোমাকে বুঝতে লাগবে। আর পারতে এনআরএস তুমি চিনো, এনআরএস তুমি আসতে পারতে। এনআরএস যদি না হয় অন্য অনেক প্রাইভেট হসপিটাল আছে, ওরাই দেখতো কি করে হিমোগ্লোবিন বাড়ানো যায়, কি করা যায় না করা যায়। প্রচুর মেডিসিন দিয়ে, প্রচুর কিছু দিয়ে মানুষ কিন্তু অপারেশন করে। ডায়াবেটিস হাই পাওয়ারে থাকে, প্রেশার হাই পাওয়ারে থাকে, ডাক্তার সবসময় বলে কমুক কমুক, যাদের অপারেশন করতেই লাগবে, ডাক্তার কি বসে থাকে? বসে থাকে না। 4-5 দিন 7 দিনের মধ্যে ওষুধ দিয়ে ওই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে করিয়ে কোনো মতে মানে থোর বড়ি খাড়া করে অপারেশনগুলি করে ফেলে, যেখানে রিস্ক ফ্যাক্টর থাকে। বসে থাকে না। ডায়াবেটিস কমুক, প্রেশার কমুক, হ্যাঁ তাদের মোটামুটি সব কিছু নর্মাল আছে, ঠিক আছে চলবে, ঠিক আছে আপনি ছুটি নেন, 10-15 দিন পরে আসবেন, কতদিন ডায়াবেটিস কন্ট্রোল করেন, প্রেশারটা কন্ট্রোল করুন। যারা নর্মাল থাকে ঠিক আছে অপারেশন করতে লাগবে, টাইম দেয়। যাদের একদম করতেই লাগবে ওদের সময় বসে থাকে না, 2-3 দিনের মধ্যে ওষুধ দিয়ে 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 ড্রপ করে অপারেশনটা করে ফেলে। সেটাই হচ্ছে কথা। রাগ করো না যুগা, তোমার কষ্টটা বোঝার মতো বোধ শক্তি, বয়স, ক্ষমতা 2-3টেই আছে। চলো বাই।